সিঙ্গাপুর ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ, যেখানে চাষাবাদের জন্য নেই পর্যাপ্ত ভূমি, নেই কোনো প্রাকৃতিক সম্পদ। এমনকি বিশুদ্ধ পানি পর্যন্ত সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে কিনে আনত। স্বাধীনতা অর্জনের পর দেশটিতে না ছিল ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান, না ছিল তেমন কোনো শিক্ষিত মানুষ। মানুষেরা বস্তিতে বসবাস করত এবং অভ্যন্তরীণ সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু আজকে সেই সিঙ্গাপুর পৃথিবীর ধনী ও উন্নত দেশগুলোর মধ্যে একটি। তারা এমন কি করেছিল যার ফলে এমন একটি অনুন্নত দেশ আজ এতটা ধনী রাষ্ট্র হয়ে উঠেছে? এই পর্বে সিঙ্গাপুরের এই বিষয়গুলোই আমরা জানব। সিঙ্গাপুর একটি সিটি স্টেট বা শহর রাষ্ট্র। পৃথিবীতে এমন মাত্র 3টি দেশ রয়েছে: ভাটিকান সিটি, মোনাকো ও সিঙ্গাপুর। মানে সিঙ্গাপুরে কোনো অভ্যন্তরীণ বিভাগীয় শহর নেই। পুরো শহরটি একটি দেশ, যেখানে 58 লক্ষ মানুষের বসবাস, যা আয়তনের তুলনায় অত্যন্ত বেশি। তাই ঘনবসতির দিক থেকে সিঙ্গাপুর পৃথিবীর র্যাঙ্কিংয়ে অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে। 1965 সালে স্বাধীনতা অর্জনের পর দেশটিতে ছিল নানা সমস্যা। ছিল না পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও থাকার বাসস্থান। বেশিরভাগ মানুষই বস্তিতে বসবাস করত। অথচ আজকে সেই দেশে 6 জনে 1 জন কোটিপতি, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। আর তাই সিঙ্গাপুর বর্তমানে পৃথিবীর ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। দেশটির সরকার দুর্নীতি ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর কঠিন নিয়মকানুন বাস্তবায়ন করেছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সামান্য চুইংগাম পর্যন্ত খাওয়া সিঙ্গাপুরে অপরাধ। যেই সিঙ্গাপুর একসময় সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দখলে ছিল, আজ সেই দেশ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে পৃথিবীতে 3 নম্বর অবস্থানে উঠে এসেছে। বেকার সমস্যা প্রায় প্রতিটি দেশের অন্যতম একটি বড় সমস্যা, কিন্তু সিঙ্গাপুরে বেকারত্বের কোনো অস্তিত্বই নেই। সিঙ্গাপুর সরকার দেশের নাগরিকদের চাকুরি নিশ্চিত করতে ভিন্নধর্মী কিছু কৌশল ব্যবহার করেছিল। বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ট্যাক্স ছাড়সহ আরও নানা সুবিধা প্রদান করায় পৃথিবীর সব বড় বড় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরে তাদের সদর দপ্তর প্রতিষ্ঠা করে। যেমন ফেসবুক, গুগল, অ্যাপল সহ অন্যান্য আরও অনেক নামিদামি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের প্রধান দপ্তর সিঙ্গাপুরেই অবস্থিত। এতে করে দেশে প্রচুর চাকুরি সৃষ্টি হয় এবং মানুষের অর্থনীতির উন্নয়ন ঘটতে শুরু করে। 80-র দশকে সিঙ্গাপুরে মানুষের মাথাপিছু মাসিক গড় আয় ছিল মাত্র 7,000 টাকা, কিন্তু বর্তমানে মাথাপিছু মাসিক আয় প্রায় 3 লক্ষ টাকা। সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ নেই, যেমন বিশুদ্ধ পানি, কয়লা, গ্যাস ইত্যাদি। তাই বেশিরভাগ পণ্য সামগ্রী অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়, এমনকি বিশুদ্ধ পানি পর্যন্ত। দেশটির অবস্থান দ্বীপের মধ্যে হওয়ায় রয়েছে পর্যাপ্ত ভূমির সংকট। সিঙ্গাপুরের মোট আয়তন 2টি ঢাকা শহরের সমান, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে মাত্র 1 থেকে 2 ঘন্টা। চাষাবাদের জন্য তারা ভার্টিক্যাল ট্রি প্লান্টেশন পদ্ধতি ব্যবহার করে থাকে, যার মাধ্যমে একই জমির বিভিন্ন তলায় শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করে তারা তাদের চাহিদা পূরণ করে থাকে। সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়ার ঠিক মাঝামাঝি স্থানে হওয়ায় তাদের বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর 123টি দেশের 600টি অন্যান্য বন্দরের সাথে তাদের বন্দরটি সংযুক্ত, যার ফলে ইউরোপিয়ান ও এশিয়ান প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য সামগ্রী আমদানি রপ্তানিতে এই বন্দরটি ব্যবহার করে থাকে। নিম্ন আয়ের মানুষের অন্যতম একটি স্বপ্ন হচ্ছে নিজস্ব বাসস্থানের মালিক হওয়া। সিঙ্গাপুরের আরেকটি বড় সমস্যা ছিল মধ্যবিত্ত মানুষের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা। এত ছোট্ট একটি দেশ, তার উপর নেই পর্যাপ্ত ভূমি। এত জনসংখ্যার বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য ছিল অনেক বড় একটি সমস্যা। কিন্তু সরকার মানুষের নিজস্ব বাসস্থান নিশ্চিত করতে ভিন্নধর্মী একটি কৌশল ব্যবহার করেছিল। সরকার ট্যাক্স পদ্ধতিটি এমনভাবে তৈরি করেছে যেন নাগরিকরা তাদের প্রদান করা ট্যাক্সের টাকা পর্যবেক্ষণ করতে পারে, ঠিক ব্যাংক অ্যাকাউন্টের মতো। এছাড়াও প্রতিটি নাগরিককে তার মাসিক উপার্জনের 20 ভাগ সরকারি কোষাগারে বাধ্যতামূলক জমা করার নিয়ম চালু করা হয়, যেই টাকা ব্যবহার করে নাগরিকরা পরবর্তীতে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ বহন করতে পারে, যার ফলে মানুষ সহজেই সরকারকে ট্যাক্সের টাকা ও 20 ভাগ উপার্জন দিতে দ্বিধাবোধ করেনি। এই অর্থগুলো ব্যবহার করে সরকার নাগরিকদের জন্য সুপরিকল্পিতভাবে ফ্ল্যাট তৈরি করে দিয়েছে। ফলে 2016 সালের মধ্যেই সিঙ্গাপুরের প্রায় 90 ভাগ মানুষ নিজস্ব ফ্ল্যাটের মালিক হয়ে যায়। বিশ্বের অন্য কোনো দেশের এত শতাংশ মানুষের নিজস্ব বাসস্থান নেই। তাই বাসস্থানের মালিকানার দিক থেকেও সিঙ্গাপুর পৃথিবীতে শীর্ষে উঠে আসে। মানুষ তার আয়ের 20 ভাগ সাধারণত অযথা কেনাকাটা ও বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে খরচ করে ফেলে। কিন্তু এই পদ্ধতির ফলে সরকার দেশের নাগরিকদের ওই ধরনের অপচয় থেকে তাদের বিরত রাখতে সক্ষম হয়েছিল। যেই অর্থগুলো ব্যবহার করা হয়েছিল দেশের ও নাগরিকদের জীবনের মান উন্নয়নে। এই কৌশলগুলো ব্যবহার করে সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে দ্রুত অনেক এগিয়ে গিয়ে আজ পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর তালিকায় নিজেদের অবস্থান করে নিয়েছে। দেশটিতে অপরাধের পরিমাণ একদম নেই বললেই চলে।
পুরো দেশ জুড়ে সিসি ক্যামেরা দ্বারা 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। প্রাকৃতিক সম্পদ না থাকায় তারা প্রতিটি জিনিসের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে। এমনকি তারা দেশের ময়লা আবর্জনাকে রিসাইকেল করে তার 60 ভাগ পুনরায় ব্যবহার করে থাকে। বাকি 40 ভাগ অবশিষ্ট বর্জ্যকে ফেলে না দিয়ে বরং সেগুলো ব্যবহার করা হয় আশেপাশের দ্বীপগুলোকে ভরাটের কাজে, যেন সেখানেও মানুষ বসবাস করতে পারে। তারা এই বর্জ্যগুলোর ব্যবহারে তাদের অন্যান্য ছোট ছোট দ্বীপগুলোকেও অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিণত করে ফেলছে। পরিচ্ছন্নতা ও সুন্দর পরিবেশ গঠনে সিঙ্গাপুর বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি অর্জন করেছে। প্রতিটি বিল্ডিংয়ে তারা দারুণভাবে সবুজায়নের ব্যবস্থা রেখেছে, যেন পরিবেশের ভারসাম্য বজায় থাকে। দেশটি ভ্রমণ করলে দেখা যাবে বিমানবন্দর থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি বিল্ডিংয়ে বাগানের স্থাপনা রয়েছে। তারা ফিউচারিস্টিক বিমানবন্দর থেকে শুরু করে প্রাকৃতিক বাগান পর্যন্ত গড়ে তুলেছে, যা মাত্র কয়েক বছর পূর্বেই তৈরি করা হয়েছে। প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটক অবকাশ যাপনে এই ছোট্ট দেশটিতে বেড়াতে আসে। ব্যস্ত সময়ে গাড়ি ব্যবহার না করে বাস বা ট্রেন ব্যবহার করলে সরকার নাগরিকদের রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে, যা দ্বারা পরবর্তীতে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে। সিঙ্গাপুরে চাইলেই যে কেউ গাড়ি কিনতে পারে না। ভূমি সংকটের ফলে সিঙ্গাপুরের রাস্তায় সর্বমোট মাত্র 6 লক্ষ বেসরকারি গাড়ির অনুমোদন রয়েছে। গাড়ি কেনার পূর্বে নিলামে গাড়ি কেনার অনুমোদন কিনতে হয়। একজন ব্যক্তি অনুমোদন পাওয়ার পর গাড়িটি সর্বোচ্চ 10 বছর ব্যবহার করতে পারে। তারপর হয় গাড়িটিকে নষ্ট করে ফেলতে হয় অথবা অন্য দেশে বিক্রি করে দিতে হয়। জনপ্রিয় ও বিলাসবহুল রিসর্ট মারিনা বে সেন্টস সিঙ্গাপুরেই অবস্থিত, যা 3টি বিল্ডিংয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং নৌকা আকৃতির ছাদ দ্বারা বিল্ডিংগুলোকে সংযুক্ত করা হয়েছে। এটি পৃথিবীর ব্যয়বহুল বিল্ডিংগুলোর মধ্যে একটি, যা তৈরিতে মোট খরচ হয়েছে প্রায় $5.5 বিলিয়ন, যেখানে রয়েছে শপিং মল, 60টিরও বেশি রেস্টুরেন্ট, ইনফিনিটি সুইমিং পুল সহ আরও নানা আয়োজন। এভাবেই স্বাধীনতার মাত্র 60 বছরের মধ্যেই ভিন্নধর্মী পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে সিঙ্গাপুর তাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। ভাবা যায়, যেই দেশে পর্যাপ্ত জমি নেই কোনো প্রাকৃতিক সম্পদ, ময়লা আবর্জনা ও বস্তি থেকে আজকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে একটি ধনী ও উন্নত রাষ্ট্র হিসেবে। এই পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সিঙ্গাপুর সম্পর্কে আপনার মতামত দিতে ভুলবেন না।